This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। মানে একটা অসাধারণ নাম ওপরেই দেখতে পাচ্ছেন, সবার উপর মমতা সত্য তাহার উপর নাই, মানে ব্যাপারটা তাই। কেন এই কথাটা বলছি? 24 ঘন্টা পার হয়ে গেছে, আপনাদের শুভ সন্ধ্যা জানিয়ে সেটা বলি যে আমরা একেবারে চট জলদি বিষয়টিকে ধরতেই পারতাম, যেমন ভাবে টিভি চ্যানেলগুলো পরপর পরপর ধরে কি হলো, অভিষেক শেষ হয়ে গেল, অভিষেককে শেষ করে দেওয়া হলো, ইত্যাদি ইত্যাদি নানান রকম জল্পনা কল্পনা ইত্যাদি ইত্যাদিতে সময় কাটিয়েছি। কেউ কেউ আবার শুভেন্দু অধিকারী কি বললেন বর্ডারে গিয়ে, যদিও তাই নিয়ে প্রবীর বিশ্বাস ইতিমধ্যে এপিসোড কমপ্লিট করেছেন। মোটের উপর খবর না থাকলে খবর তৈরি করতে হয়, যেটা সেই দিকেই এখন আমাদের মিডিয়া দৌড়াদৌড়ি করছে। আপনাদের প্রত্যেককে আরো একবার কৃতজ্ঞতা জানাই এই কারণে যে আপনারা প্রত্যেকে কমেন্ট করছেন, শেয়ার করছেন। আপনাদেরকে পরিষ্কার কিছু বার্তা দিই। গতকাল অর্থাৎ সোমবার দিন, সপ্তাহের প্রথম দিনই হঠাৎই ডেস্কটপ ঘাটতে 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 ওই 9 নম্বর চ্যানেল যেটা আছে না, 9 চ্যানেল 9, সেখানটায় গেলাম। সেখানে যিনি খবর পড়ছিলেন এক তরুণী, সুন্দর তার বাচন ভঙ্গি ইত্যাদি ইত্যাদি, তিনি হঠাৎ বললেন এই তো প্রশাসন এবং দলের সমস্ত দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন, অর্থাৎ সমস্ত ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে রাখলেন এবং রাখার সঙ্গে সঙ্গে ইত্যাদি 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 বলে আমরা আমাদের ওই নবান্ন বা যে কভার করে নবান্ন বা বিধানসভা, আমরা এবার তাকে ধরে নিচ্ছি। কি হয়েছিল ব্যাপারটা? তিনি বললেন যে আমরা সব সাংবাদিকরা উপস্থিত ছিলাম, তারপরে আমরা জানতে পারলাম ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপার বলতে বলতে মাঝখানে কাট। না না না, আমরা এবার ধরে নিতে চাইছি বিজেপি নেতা দিলীপ ঘোষকে। দিলীপ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি দল এবং সংগঠন এবং প্রশাসন দুটিই দেখবেন, আপনার অভিমত? কোট আনকোট বলছি আর কি। দিলীপ বাবু বললেন হ্যাঁ এই তো হচ্ছে তার দল, সে যা করার করছেন, তো এইভাবে দল ভাঙবে একটা সময়, এইভাবে যদি হয় গেল। আবার তাকে ধরা হলো তার সাংবাদিককে, হ্যাঁ তুমি যেটা বলছিলে সেটা আবার বলো। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে ডেকেছেন এবং ধমকেছেন কাউকে কাউকে, নারায়ণ গোস্বামী ইত্যাদি তাদেরকে ধমকেছেন। এই বলতে বলতে দাঁড়াও, তোমাকে আবার অপেক্ষা করতে হবে। এবার আমরা ধরতে পেরেছি অমুক আইচকে। তিনি আবার কে না, তিনি হচ্ছেন গিয়ে কংগ্রেসের নেতা। এই যে ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ এই যা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তারপরে আর বোধহয় সিপিএম এর লোকের এখন পট করে ডাকিলেই আসি এরকম ব্যাপারে নেই, তো তাদের কাউকে বোধহয় ধরার চেষ্টা করেছে, পায়নি। ধরলো কাকে? ঝন্টু বড়াই। তিনি কে? তিনি একজন শিক্ষক, রবীন্দ্র ভারতীর সরকারি বেতন পান এবং সরকারি শিক্ষক তো বলাই বাহুল্য। তিনি কিছু আগরুম বাগরুম বললেন। আমার প্রশ্নটা হচ্ছে, দলটা কার? কার বাবার? সেটা কি দিলীপ ঘোষের, নাকি আইচের, নাকি ঝন্টু বাড়াইকের? দল তো মমতার, এবং মমতা বন্দ্যোপাধ্যায় 1998-এ দলটি তৈরি করেছে এবং তার সঙ্গে আর কারুর কোনো কৃতিত্ব নেই এই দলটিকে বর্ধিত করে নিয়ে যাওয়ার পেছনে। অ্যাজ অন ডেট 2024 তার ছবি দিয়েই 6টা বিধানসভাতে একেবারে মারমার কাটকাট বিরাট রেজাল্ট করে জিতে এসছে। তার তার পাঠা, তিনি ওপরে কাটবেন না তলায় কাটবেন তার ব্যাপার, তিনি কি করবেন বা না করবেন তার ব্যাপার। তো এটাতে দিলীপ ঘোষের বলার কি আছে আমি তো বুঝি না। এটা কি বিজেপি পার্টির কোনো একটা মিটিং ছিল যার থেকে এই ঘটনাটি ঘটলো, নাকি কংগ্রেস পার্টির কোনো একটি মিটিং ছিল যার থেকে এই ঘটনাটি ঘটলো, নাকি ঝন্টু বড়াই রবীন্দ্র ভারতীতে পড়াতে পড়াতে তিনি এসে কিছু বাতালা মেরে গেলেন? আসলে ব্যাপারটা কি হয়েছে জানেন তো, আজকাল নিউজ চ্যানেলগুলো এত অশিক্ষিত সব চ্যানেলগুলো হয়ে গেছে যে তারা ঠিক জানে না যে কতটুকু কি প্রেজেন্টেবিলিটি থাকে। তারা ভাবে যে মমতাকে পেয়েছি, মমতাকে খোঁচাতে হবে, কারণ আমরা তো মোদির দালালি করি, গদি মিডিয়া, তো সুতরাং দিলীপ ঘোষকে দিয়ে একটু চটকে দিই। আজ দিলীপ ঘোষ বললো তো শুধু দিলীপ ঘোষে হবে না, আরেকটু চটকাই বলে তারা আইচকে ধরলো, তাকে দিয়ে কিছু আলফাল কথা বললো। কে পাত্তা দেয় মশাই এদের? কে পাত্তা দেয়?
দলটা কি আইচের বাবার না দিলীপ বাবু? দিলীপ বাবুকে আমি খাটো করতে চাই না, নাকি ঝটলু বাড়ায় তার দেশের বাড়ির থেকে দলটি তৈরি করে নিয়ে আসছে। বড় বড় লেকচার, একটা মানে যন্ত্রণা থেকে, একটা চ্যালেঞ্জ থেকে 1998-এ মমতা বন্দ্যোপাধ্যায় দলটি করে আজকে তিনি মুখ্যমন্ত্রী প্রায় 13-14 বছর হতে চলল। কারুর বাবার ক্ষমতা ছিল এই সিপিএম কে সরানো, কারুর বাপের ক্ষমতা, অথচ খবর চলছে। বাকি চ্যানেলগুলো তার দেখিনি, দেখবার ইচ্ছা প্রকাশও করি না, কারণ সেখানে এখন একেবারে সাম্প্রদায়িক সম্প্রীতির নামে সাম্প্রদায়িকের বিষ ছড়ানো হচ্ছে। যে কি হচ্ছে বাংলাদেশে, ডেফিনেটলি বাংলাদেশের ব্যাপারে আমরা নিন্দা করছি, নিশ্চয়ই নিন্দা করছি। বাংলাদেশে যদি অরাজক অবস্থা হয়, সেটা আমি ভারতবর্ষে বসে কি ট্যাকল করতে পারবো? দায়িত্বটা কার? নরেন্দ্র মোদীর। নরেন্দ্র মোদী ভিসা বন্ধ করে দিচ্ছেন না কেন? নরেন্দ্র মোদী কেন সেটাকে বিশ্ব দরবারে তুলছেন না? ব্যথা আছে, কারণ বাংলাদেশে বিরাট ব্যবসা করছে এখন আদানি, ফলে সেখানে খোঁচাখুচি করতে গেলে হিতে বিপরীত হতে পারে। তাহলে আপনারা কেন মিডিয়া এত হল্লাগুল্লা করে আমাদের দেশের মুসলমানদেরকে একটা বিপাকে ফেলার চেষ্টা করছেন? কারণ এটার মধ্যে তো আপনারা হিংসা ছড়াচ্ছেন যে ও দেশের হিন্দুরা একেবারেই বাস্তবিক যেটা হচ্ছে, হিন্দু হিসেবে আমি নিশ্চয়ই তার তীব্র প্রতিবাদ করি, কিন্তু সেটা ঘেটে হিন্দু মুসলমান ইত্যাদি ইত্যাদি করার জাস্টিফিকেশনটা কি? তো এই তো চ্যানেলগুলো দুরবস্থা হয়েছে, কোনো সাবজেক্ট নেই, যারা কাজ করে তাদের পড়াশুনো নেই, তাদের মালিক যা বলে দেবে সেই মোতাবেক চলবে আর কি। মানে মালিক বলে দিল এখন আমি মোদির ঘনিষ্ঠ, মোদিকে টানো, তা এখন আর মোদিকে টেনো না, এখন রাহুল খুব উঠছে, রাহুলকে টানো। তো এই দুরবস্থার মধ্যে আমাদের এই ইউটিউব গুলো তাও তত্তর করে চলছে, কারণ আমরা সোজা সাপটা কথা বলতে ভালোবাসি, বলিও বটে। এবারে চলে আসি, আমি তো এর আগে একটা এপিসোড করেছিলাম যে সব ক্ষমতা মমতা ইত্যাদি ইত্যাদি নামধাম দিয়ে। দেখুন একটা কথা বলি, যে এখানে অভিষেকের সঙ্গে মমতা ব্যানার্জি লড়িয়ে দেওয়ার একটা অপপ্রয়াস চলছে। আমি সুমন চট্টোপাধ্যায়, সাংবাদিক, অত্যন্ত বয়স্ক সাংবাদিক এবং যথেষ্ট জ্ঞানী সাংবাদিক, তার কথাতে শুনলাম যে এরকম এটা কিছু না, নাটক হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। আবার কেউ কেউ বলছে ড্রামা হয়েছে, এটা পুরোপুরি অভিষেকের সঙ্গে এমন কিছু কাণ্ড কারখানা হয়নি। কোনটা সত্যি কোনটা মিথ্যে? অভিষেক বন্দ্যোপাধ্যায় রাইজিং হিরো, তার বয়স কত? হার্ডলি 36-37। তার জীবনে বিরাট সময় পড়ে রয়েছে। তিনি বলেছেন আমি 60-এর পর আর কি কাজ করবো বা না করবো। আরে 60 হতে তো এখন বিস্তর দেরি। তো এখন এই ঘটনাটা ঘটছে এ কারণে, যেটা আপনাদেরকে খানিকটা বলতে বাধ্য হচ্ছে। যারা তৃণমূল সমর্থক অন্যভাবে নেবেন না, যারা বিজেপি সমর্থক আপনাদের এই ব্যাপারে নাক গলাবার দরকার নেই, যারা সিপিএম সমর্থক হুস হুস, তা সুতরাং তাদেরকে বলার কিছু নেই। একটা কথা, যে একটি দল তারা দীর্ঘ তৃতীয় দফার প্রায় মিড জোন ক্রস করে গেছে, মানে 13 বছর কমপ্লিট করেছে, 2 বছরের মধ্যে বা 1.5 বছরের মধ্যে পরের ইলেকশনটা আসছে। মানুষ তো তাদের ভোট দিয়েছে, সেন্ট্রাল ফোর্স সঙ্গে ছিল, এবং হ্যাঁ এটা ঘটনা যে আইপ্যাক তাদের একটা সহযোগিতা করেছে, এবং আইপ্যাকের আনা বা তার কাছ থেকে বুদ্ধিবার্তা নেওয়া এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় মডার্ন থিঙ্কিং এ চলেন, কর্পোরেট মাইন্ডেড। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন তিনি যে কোনো গ্রামে গঞ্জে ঢুকে যান, তাদের সঙ্গে খোলাখুলি আলোচনা করেন, কিন্তু মিডিয়ার সঙ্গে একেবারে এ আমার কাছের লোক, ও আমার কাছের লোক, এ আমার এই, সে আমার সেই ইত্যাদি ইত্যাদি ব্যাপারে যান না। তার অভিজ্ঞতা কবে? তিনি 2014-তে মানে কি বলা যায় সাংসদ হয়েছেন, তার আগে পরে তিনি পলিটিক্সে এসেছেন, কিন্তু খুব দ্রুত পিক আপ নিয়েছেন। এটা দুটো ঘটনা বলি, যে তিনি পিকটা নেওয়ার সঙ্গে সঙ্গে তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, পরে তিনি যুব তৃণমূলের সভাপতি হন। তখন শুভেন্দু ছিল, শুভেন্দুকে তখন জেনারেল সেক্রেটারি করা হয়, এবার ওয়ান অফ দ্য জেনারেল সেক্রেটারিজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে কিছু মানুষ ঝাঁপিয়ে পড়লেন। এটা এই কংগ্রেস কালচারের একটা রীতিনীতি, আজ বলে না, এটা চিরকালীন, যে নতুন কেউ উঠছে তো সুতরাং তার কাছে যাও, শত হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, সুতরাং তাকে অয়েলিং করলে আমার সুবিধা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সে বান্দা না, সে যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট বিবেচক। কিন্তু ওইটা কেন হয়েছিল, তার ঘটনাটা আপনাদের বললে আপনারা বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন কন্ট্রোলটা নিলেন। তার কারণটা হচ্ছে এটা গোলমাল লাগাবার একটা সম্ভাবনা রয়েছে, যেটা ইন্দিরা গান্ধীকে সহ্য করতে হয়েছিল কোনো একটা সময়। সেই কাণ্ডটি মমতা বন্দ্যোপাধ্যায় যাতে তৃণমূল দলের মধ্যে না আসে, তার জন্য তিনি সমস্ত দলের
প্রশাসনিক জায়গার শেষ কথাটি তিনি বলবেন, অনেকগুলো তিনি টিম করে দিয়েছেন। আরে বাবা, কোন টিম? যারা যারা অন্যায় করবে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কারণ ক্ষমতা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে না কথা বলে, তারা কথা বলবেন। অরূপ বিশ্বাসকে তো প্রচুর দায়িত্ব দেওয়া আছে, আমি অরূপ বিশ্বাসকে খুব তাওচ্ছি, তিনি ছোটখাটো কোনো মানে প্রশাসনিক হোক বা সাংগঠনিক হোক কোনো কাজ করতে গেলে একবার দিদির সঙ্গে কথাবার্তা বলে নেন। ববি সেম, বক্সিদা একই ব্যাপার। এরা ভেরি লয়াল টু মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন যে এরা অনেকদিন ধরে আমার সঙ্গে রাজনীতি করেছেন, আমার মানে দুঃসময়েও এরা ছিল, সুসময়েও ছিল। এটা কি ঘটেছিল জানেন? 2011-তে দলটিকে বর্ধিত করার যে একটা প্রয়াস ছিল, এবং সেই দায়িত্বটি সম্পূর্ণ বিশ্বাস করে তার ভাইপো নন, কেউ না, দিদি বলে ডাকে, মুকুল রায়কে দায়িত্ব দিয়েছেন। দিদি আমি এটা দেখে নিচ্ছি। মুকুল রায় যেটা করলেন, মুকুল রায় প্রচুর পরিমাণে সিপিএম থেকে, কংগ্রেস থেকে, হেনা তেনা বিভিন্ন পার্টি থেকে লোকজনের ভর্তি করতে আরম্ভ করলেন। এটাতে হয়তো প্রারম্ভিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন না আমার দলটা তো বড় হচ্ছে, কিন্তু বাস্তবিক ব্যাপারটা হচ্ছে যে এটা একটা মিনি লবি তৈরি করে ফেলেছেন মুকুল রায়। মানে মুকুল অনুগামী, মমতার মহা অনুগামী। তাতে করে কাজের জায়গা বদনাম হয়েছে, চিটফান্ড ফিটফান্ড ইত্যাদি নানান কাণ্ডের মধ্যে জড়িয়ে পড়া হয়েছে। মুকুল রায় খোদ জড়িয়ে পড়েছেন এবং এমন বিভৎস জড়িয়েছিলেন যে তার জেল অনিবার্য ছিল। তিনি বিজেপিতে গিয়ে প্রাণ বাঁচিয়েছেন, মানে মান বাঁচিয়েছেন রাদার। তো মুকুল রায়, আমি বলতে বাধ্য হচ্ছি যে এই যে দলের মধ্যে একটা উপদল মুকুলপন্থী, এটা সর্বনাশটি তিনি করে দিয়ে গেছেন। তার ইচ্ছাতে করেছেন, বা ওই তখন হয় না যে মুকুলদা খুব বাড়ছে, মমতাদির কাছে তো যাওয়া যাবে না, আমি মুকুলদাকে অয়েলিং করি, মুকুলদা ইজি অ্যাক্সেসিবল, সুতরাং তার কাছে গিয়ে একটু অয়েলিং করলে কাজের কাজটি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বুঝেছিলেন তখন অনেক দেরি হয়ে গেছে, যেটা অভিষেক আগে ধরতে পেরেছিলেন যে দলটির মধ্যে এই উপদল তৈরি হয়েছে। বা এই ব্যাপারে পার্থ চ্যাটার্জিও মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করেছিলেন, বক্সিদাও করেছিলেন। কিন্তু তখন মুকুলদাকে স্পেস দেওয়া হয়েছিল যে লোকটা যথেষ্ট খাটে, দলের জন্য অনেক দৌড়াদৌড়ি করেছে ইত্যাদি ইত্যাদি। এই যে মুকুলদার যে একটা লবি তৈরি হয়েছিল, আমি কারোর নাম এখানে করতে রাজি না, যেটা সত্যি সেটা আপনাদের বলবো, বাস্তবিকই একজন সাংবাদিক হিসেবে যেটা বলা দরকার সেটা বলতে বাধ্য হচ্ছে। মুকুলদা একটা লবি তৈরি করেছে এবং আজকের তাবর অনেক নেতাই মুকুলদার সঙ্গে যোগাযোগ রেখে সেই লবিতে প্রবেশ করেছিল। আমি দেখতাম তো বিভিন্ন সময় প্রেস মিট হতো, আমি তখন এই প্রেস মিট গুলো করতে মানে তৃণমূল ভবনসে যেতাম। প্রেস মিট হয়ে যাওয়ার পর কিছুক্ষণ হালকা আড্ডা হতো, তখন মুকুলদা সিগারেট ধরাতেন, এই একটা সিগারেট দিয়ে বলে সিগারেট ধরাতেন। ওই সময় মুকুলদার একটা অনুগামী ছিল যারা মুকুলদাকে ঘিরে থাকতো, তাদের নামগুলো বলছি না কারণ আজকে তারা কিন্তু অনেক বড় বড় পোস্টে রয়েছে। আমি এমন দেখেছি যে আমি অত্যন্ত আমার দীর্ঘদিনের বন্ধু, বর্তমানে একজন মন্ত্রীও বটে, তার সঙ্গে একটা খুব জরুরি আলোচনা করছেন একটা সাবজেক্ট নিয়ে। তিনি বললেন, এই রাখো প্রসূন, আমি একটু মুকুলদার সঙ্গে কথা বলছি, মুকুলদা ফোন করেছে। আমি বললাম যে আমার সঙ্গে একটা এমার্জেন্সি কথা, মুকুলদা কে এক দলের সেক্রেটারি, তিনি ফোন করেছেন বলে ফোনটা লাইনটা কেটে দিচ্ছ। তারপরে তিনি আর ফোন করার অবকাশ পাননি, মুকুলদা যা বলবে তাই হবে, মানে মুকুলদা বলবে ডান দিকে যাও ডান, বা দিকে যাও বা। তো এই যে ব্যাপারটা, যেটা ইন্দিরা গান্ধীর আমল থেকেই এই অতিরিক্ত মানে লোককে অয়েলিং করা বা নেতাদের অয়েলিং করে একটু ওপর দিকে ওঠার যে কায়দা, সেইটা কিন্তু তৃণমূলে একেবারে বরাবর ছিল, আজও আছে। সেখান থেকে যেটা দেখা গিয়েছিল ভেরি ইন্টারেস্টিং, যে এন্টায়ার মুকুলদার দিকে যারা গিয়েছিলেন, এবং আমি বলছি শিলভদ্র দত্ত হয়তো টিকিটই পেতেন না মুকুলদা না থাকে, পরে তো শিলভদ্র বিজেপিতে গেল, এবং আমি মনে করি যে মুকুলদার যদি লয়াল কেউ হয়ে থাকে এই তৃণমূল দলের মধ্যে বা বিজেপি যাই হোক না কেন, মানে মুকুলদা অনুগামী সলিড যদি কেউ হয়ে থাকে, হি ইজ নো আদার দেন শিলভদ্র দত্ত। মানে মুকুলদা দল ছেড়েছে, শিলভদ্র দল ছেড়েছে, ছাড়ার কোনো অর্থই হয় না, কিন্তু ছেড়েছিলেন সেই সময়টা। যাই হোক, এবার মুকুলদার দিকে যারা যাওয়ার, মুকুলদা তো তারপরে ধীরে 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 মুকুলদার ডানা ছাটা শুরু হলো, এবং সেটা অভিষেকই ধরতে পারলেন প্রথম। অভিষেক বুঝতে পারলেন যে তিনি নিয়মিত যোগাযোগ করছেন, ফলে কোনো একটা 21শে জুলাইয়ের মঞ্চে মুকুলদার থাকা সত্ত্বেও তাকে ভাষণ দিতে দেওয়া হলো না। তারপরে মুকুলদার দল ছাড়লেন, এবং মুকুলদার কি প্রসেসে দল ছেড়েছিলেন তার পুরো ঘটনাবলী আমার কাছে কিন্তু আছে। আমি মুকুলদাকে খাটো করছি না, মুকুলদার সঙ্গে আমার যথেষ্ট পরিমাণ ভালো সম্পর্ক ছিল। আজকে মুকুলদার ছেলে হাপনের সঙ্গে আমার যথেষ্ট ভালো সম্পর্ক। কিন্তু এই যে দলের মধ্যে উপদল তৈরি করার ইন্দিরা কংগ্রেস থেকে শুরু হওয়া কারবার,
সেইটে বোধহয় যতটুকু যা শুনলাম সেটা নাকি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর, বিভিন্ন মহল থেকে যেটা শুনলাম। সেখানে নাকি পুরোনো দিনের যারা রয়েছেন তারা অনেকেই কমপ্লেন করেছেন, কে করেছেন জানি না, অন্তত সুমন চট্টোপাধ্যায় দাবি করছেন তার কাছে কমপ্লেন করা হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। আমার দেখা নেই, জানা নেই। এর ফলে আমাদের যারা ছোটখাটো সমস্ত ফেসবুকিয়ান আছেন বা দলের মধ্যে ছোটখাটো নেতা ফেতা যারা রয়েছেন, তাদের তো একটা চলন বলনেরই একটা জায়গা রয়েছে যে এবার যুবরাজ, এবার এরপরে অমুক, তাকে উপমুখ্যমন্ত্রী করা হোক। এইগুলোতে বোধহয় যারা সিনিয়র মেম্বার তারা ব্যথিত হয়েছিল। এটা আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, এটা কিন্তু কোনোটাই অভিষেকের শেখানো বাণী নয়। অত্যন্ত ইন্টেলিজেন্টলি এই সময়টা তার নিজস্ব পাসওয়ার্ড নিয়ে খেলেছেন কুণাল ঘোষ, এবং কুণাল ঘোষ ওই সময়টা যথেষ্ট ভালো, মানে স্টিল কুণাল ঘোষ আজকেও যা প্রেস মিট দেখলাম বা গতকালও দেখেছিলাম, তিনি মেপে ব্যালেন্স করে কিন্তু তিনি কথা বলছেন, যেই ব্যালেন্স করার ক্ষমতাটা কারণ নেই। আর ব্যালেন্স করবেই বা কেন? দলনেত্রী যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে ব্যালেন্স করার তো এখনই সময় আসেনি। ডেফিনিট করে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে তো কোনো ফারাক নেই, কারণ অভিষেকের বয়স 36, আর যারা এখন সিনিয়র মেম্বার বিভিন্ন দায়িত্বে গেছেন অল 60+, কি হয়তো 60-এর থেকে অল্পের একটু কম হতে পারে, বা ইয়ের একটু কম, নাকি বোধহয় 60 হয়ে গেল সুজিতে। তো এর ধারে কাছে থাকা, এরা কতদিন আর, হার্ডলি 10 বছর, তারপরে তাদের ধীরে ধীরে তারপরে পরবর্তী প্রজন্মে তো এরা উঠে আসবে। কিন্তু হই হই করা এই তোষামতকারীরা এমন ভাবে অভিষেককে প্রজেক্ট করতে আরম্ভ করলো, যেটা নিয়ে কিন্তু দলের মধ্যে আমার দৃঢ় ধারণা একটা খটোমটো লেগে গেল। এবং অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বার্তাটাও দিলেন, বিভিন্ন নিউজ মিডিয়ার লোকেরাও, যে দিদি এটা কি হচ্ছে, এটা কি, তুমি যদি না থাকো তাহলে আমরা যাবোটা কোথায়? এই তো এখানে দেখা যাচ্ছে এই উপমুখ্যমন্ত্রী হচ্ছে, একে পুলিশের দায়িত্ব দেওয়া হোক, এগুলো কেন বলছে, কি করে বলছে, এগুলো কি কেউ শিখিয়ে দেওয়া বলছে, দলটাতে এইভাবে ভেঙে যাবে, নানা ব্যাপার। আমি তৃণমূল দল নিয়ে কোনো কালচার করতে চাই না, খালি ক্যারেক্টার গুলো তুলে ধরছি। এফেক্টটা কি হলো? এফেক্টটা হলো যে আগের দিন, গত শুক্রবার দিন মমতা বন্দ্যোপাধ্যায় যে মিটিংটি করলেন, তাতে পার্টলি 3টে কমিটি করে দিলেন এবং বললেন যে এরাই সমস্ত ডিসিশন নেবে। এমনকি মুখপাত্র পর্যন্ত চেঞ্জ করে দিলেন। এই মুখপাত্র চেঞ্জ করার পর আমার অরূপ চক্রবর্তীর সঙ্গে কথা হয়েছে। সে আমার যথেষ্ট ঘনিষ্ঠ বন্ধু এবং আমার ভাইয়ের মতন। তো অরূপ বলেছে যে আমাকে বাদ দিয়েছে, আবার 2 দিন বাদে আমাকে ডেকে নেবে, এ নিয়ে বিতর্কের কিছু নেই, তো আমি দলে ছিলাম, দলে আছি। ভেরি ভেরি নাইস টকিং। কোহিনুর মজুমদার এরকম অনেকেই রয়েছে যাদের সঙ্গে আমার অত্যন্ত সুসম্পর্ক। এবার ব্যাপার হলো যে দলের অভ্যন্তরে এমন কোনো ঘটনা হয়তো ঘটেছে, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এমন কোনো বার্তা গেছে যেটা হেলদি নয়। আমার তখন মনে পড়ে গেল যে ইন্দিরা গান্ধী যখন 71-এ প্রবল শক্তি নিয়ে ক্ষমতায় এলেন ভারতবর্ষে এবং বাংলাদেশকে মুক্ত করলেন, কি পাওয়ার ইন্দিরা গান্ধীর, সারা বিশ্বে তাকে নিয়ে আলোচনা হচ্ছে। সেই সময় ধীরে 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 এই 72, 73, 74 থেকে আরো একটি চরিত্র উঠে আসলো। হি ওয়াজ এ ভেরি ইন্টেলিজেন্ট পার্সন, এমন নয় যে সে বোকাশোকা, রাজনীতি বোঝেন না, মায়ের নামে রাজনীতি করতে আসেন, তিনি সঞ্জয় গান্ধী। এবং আজকেও আমি মনে করি যে সঞ্জয় যদি বেঁচে থাকতেন, মোদি বা বিজেপি এত দ্রুত কিন্তু আসতে পারতো না। কিন্তু ইন্দিরা গান্ধীর সঙ্গে কতগুলো কনফ্রন্টেশন তৈরি হলো। সঞ্জয় গান্ধী ছিলেন আদন্ত আমেরিকাপন্থী, যেটা ইন্দিরা গান্ধীর একেবারে অপছন্দের জায়গা। ইন্দিরা গান্ধী একেবারেই রাশিয়াপন্থী ছিলেন। ফলে সঞ্জয় যে কাজগুলো করতে আরম্ভ করলেন জরুরি অবস্থার সময়, সেগুলো কিছুটা তো ক্ষতি করেছেই দলের। আবার কিছু কিছু কাজ সঞ্জয়ের এত অসাধারণ ছিল যেগুলো ইন্দিরাকে কিন্তু আপগ্রেড করার পক্ষে যথেষ্ট ভালো ছিল, যেমন জনসংখ্যা কমানো ইত্যাদি। কিন্তু জনসংখ্যা কমানোর নামে যার বিয়েই হয়নি তাকে খোঁজা করে ছেড়ে দিয়েছে। তো এই নুইসেন্স গুলো হয়েছে। যা হয় আর কি, ক্ষমতা হস্তান্তর বা ক্ষমতার আমার মা আছে বলে আমি যা খুশি তাই করবো গোছের ব্যাপার করতে গিয়ে হিতে বিপরীত হয়েছে এবং দলটা ভাঙলো। এই প্রিয়রঞ্জন বলতেন আমার জন্মদাত্রী মা যদি একজন হয়ে থাকেন, আরেকটা মায়ের নাম কিন্তু আমার ইন্দিরা গান্ধী। সেই প্রিয়কে সরিয়ে দিলেন। তিনি যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন সর্বভারতীয়, তাকে সরিয়ে দিয়ে অম্বিকা সোনিকে তিনি নিয়ে আসলেন। পশ্চিমবঙ্গের দায়িত্বে যারা যারা ছিলেন তাদেরকে সরিয়ে দিয়ে তিনি বরকতদা মানে গনি খান চৌধুরীকে নিয়ে আসলেন। এরপরে সঞ্জয় গান্ধীর মৃত্যু হলো। সেই মৃত্যুও আজ অব্দি রহস্যজনক, সে ব্যাপারে আমি কথা বলতে চাই না, আমার কাছে কোনো প্রমাণ নেই। তারপরে রাজীব গান্ধী এলেন।
রাজীব গান্ধী আসার পর, ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজীব এসে আবার সঞ্জয় ঘনিষ্ঠ এবং ইন্দিরা ঘনিষ্ঠদেরকে সাফ করে দিল। তো এই তো রাজনীতির আপ ডাউনের ব্যাপার। তো কাজে এই দৃশ্য দেখে দলটি বারবার ভেঙেছে, ইন্দিরার আমলে ভেঙেছে। প্রথমে তো কংগ্রেস নাম ছিল জোড়া বলদ, তারপরে ইন্দিরা নিয়ে আসলেন গাই বাছুর, তারপরে সেটা ভেঙে ইন্দিরা কংগ্রেস হওয়ার পর হাত চিহ্ন, এখন কোন চিহ্ন বা কি বৃত্তান্ত, এখন রাহুলের কংগ্রেস, নানান রকম ব্যাপার হয়েছে, কিন্তু দলের ক্ষতি হয়েছে। কংগ্রেস বারবার ভেঙেছে, এই সেদিনকেও ভেঙেছে। এখন বর্তমানে বিজেপি যে দলটি, সেই দলটির মধ্যে টপ লিডারদের মধ্যে মোদী এবং অমিত শাহ ঘনিষ্ঠ যারা, তারাও অধিকাংশই কংগ্রেসের, এক্স কংগ্রেসি, যেটা আরএসএস এর না পছন্দ। এটা নিয়ে আরেকদিন প্রোগ্রাম করব। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছিলেন যে তার যেমন এখন ভোট হলে 250টি আসন তার পক্ষে জিতে আসা অত্যন্ত সুবিধাজনক, কিন্তু দলের মধ্যে উপদল হলে সেটা পরবর্তী অধ্যায় ক্ষতি করছে। যে যা পারছে বলছে, যে যেদিকে পারছে যাচ্ছে, কেয়ারলেসলি একটা ব্যাপার, ফোন করলে ফোন ধরে না, এরকম অনেকেই রয়েছে, অনেক নেতাই রয়েছে, অনেক নেতার বারফারটাই বেড়ে গেছে, যেটা বদনামের জায়গা। 2026-এ ডেফিনেটলি মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন, কিন্তু একটা ফ্রেশ একটা এনভায়রনমেন্ট তিনি তৈরি করতে চেয়েছেন দীর্ঘদিন। আই এম ভেরি সরি টু সে মমতা দি, এটা কিন্তু অভিষেকও চেয়েছে, অভিষেক কিন্তু এটার ব্যতিক্রম না। কিন্তু যে কোনো কারণেই হোক, এটা তাদের পিসি ভাইপোর কোনো ঝঞ্ঝাট কি ঝঞ্ঝাট না আমার দেখার দরকার নেই। এটা একান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ব্যাপার, তিনি বুঝে নেবেন, তিনি দলটাকে সাজিয়েছেন। এবং গতকাল তিনি পরিষ্কার বিধায়কদের ডেকে বলেছেন, আমি শেষ কথা, মানে কোট আনকোট, এবং যা কিছু আমি বুঝে নেব, আমি এবং বক্সিদা বুঝে নেব। বক্সিদা আজকে ছিলেন সেখানে, এবং যাদের যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, কেউ ত্রুটি করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকের ঘরে ঘরে যেতে হবে, যেটা যাচ্ছিল না এই দিন। সে ছোট বড় সব নেতাই ফোন করলে, হ্যাঁ ঘুম থেকে উঠলাম, 11টার সময় ফোন করছি, ঘুম থেকে উঠেছি, মানে এতক্ষণ ঘুমাবার কি আছে? না, রাত করে তো বাড়িতে গিয়ে কে রাত করে মাথার দিব্যি দিয়েছে? পাড়ায় আগুন লেগেছিল যে রাত করে বাড়িতে ফিরেছিস? তো এই কাণ্ড কারখানা অনেক দেখেছি। এখন কড়া নিয়ম হচ্ছে প্রত্যেকের বাড়িতে যেতে, প্রত্যেকের। আমি যেটা বলেছিলাম যে আরএসএস কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে ঢুকছে, মমতা দি কেয়ারফুল হন। তিনি কিন্তু বলেছেন প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে যেতে হবে। কত মানুষের কত অসুবিধা, কত সমস্যা, হাসপাতালের সমস্যা, আজকে হাসপাতালের কার কার দায়িত্ব তার লিস্টিং করে দিয়েছে। ফলে আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বলি। আমি অরূপ বিশ্বাসকে যখনই ফোন করি, হয়তো ব্যস্ত থাকলে ও কল ব্যাক করে। এই 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 চমৎকার গুণটি কিন্তু ওর আছে। এবং আমার বন্ধু সুজিত বলে আমি বলছি না, যে সুজিতকে ফোন করলে সুজিত কিন্তু কল ব্যাক করবে। আমার মিসেস একবার ফোন করেছিল, কল ব্যাক করে, হ্যাঁ বৌদি কি ব্যাপার, বা এটা হয়তো সবার ক্ষেত্রেই সত্যি। কিন্তু অনেক এমন নেতা আছেন, হয়তো তিনি মন্ত্রীও বটে, ফোন জীবনে ধরবেন না। এবং ফোন তো ধরেনি না, তার যে নাম্বারটা চেঞ্জ হয়েছে, তাকে বলেছিলাম যে তোমার নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, কি ব্যাপার তুমি ফোন ফোন ইয়ে না। আরেক ভদ্রলোকের কথা বলো, অরূপ রায়, এক্সেলেন্ট ম্যান, মানে আপনি যেই হন না কেন, যদি ফোন করেন কল ব্যাক করবেন। ফলে এই ব্যাপারগুলো নিয়েই কিন্তু তিনি অত্যন্ত কড়া এবং দৃঢ়চেতা হয়ে আজকে বাস্তবিকই সোমবার বার্তা দিয়ে দিলেন, তিনি শেষ কথা আপাতত। তাহলে শেষ করতে হচ্ছে, মমতাই শেষ কথা, এবং মমতার কথা মতনই তৃণমূল কংগ্রেস 2026-এ জাম্প করবে। সেখানে আইপ্যাকও থাকবে কিনা সন্দেহের ব্যাপার। সো এনজয় ইয়োর সেলফ। যার বাড়ি, যার দল, তিনি তো দল চালাবেন, তাই নয় কি? থ্যাংক ইউ, গুড নাইট।